বিজ্ঞান এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে অলৌকিকতার কোনো জায়গা নেই। কেউ কেউ এরকম একটা মন্তব্য বা এরকম একটা মতামত ছড়িয়ে দেওয়ার পরে তাকে কাউন্টার করবার জন্য অবিরাম ভেসে আসতে থাকলো। যেহেতু পুরনো একটা ছবি, আমাদের মনে হয় পুরনো ছবি, সুনিতা উইলিয়ামস পুজো দিচ্ছেন তার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থেকে, সেটাকে সামনে এনে বারবার করে বলতে থাকা হলো যে দেখুন যারা বলছেন, যে সমস্ত তথাকথিত নাস্তিকরা বলছেন যে ভগবানের কোনো দয়া নেই, এই সূত্র ধরে বারবার বিশেষ করে আমাদের দেশে এটা প্রচারে ছড়িয়ে দেওয়া হলো। এই প্রেক্ষিত থেকেই গোটা বিষয়টা সামনে আসছে। আমি আপনারই একটা ফেসবুক পোস্ট আমি পেয়েছি, ওই জন্য আপনার কাছে আমি এই প্রশ্নটা রাখছি যে আজকেই মিরাতুন্দির থেকে আমি পেয়েছি যে বলা হয়েছে এইরকম একটা পোস্টকে তো বাতিল করা যেত। বলা হয়েছে এতদিন অন্য একজন পুরুষ সহকর্মীর সঙ্গে সুনিতা উইলিয়ামস ছিলেন, এরপরে তিনি আর কি করে তার বাড়িতে ঢোকেন বা তাকে যথার্থ নারী হিসেবে কি করে মেনে নেওয়া যায়, এইরকম একটা পোস্ট হয়েছে, তার উপরে বিভিন্ন জন মতামত দিয়েছে, সেটাও ছড়িয়ে গেছে। ভাবা যায় যে মানুষের মানসিক অবয়বটা কোথায়। আমি একটু পরে সেই ছবিটাও দেখাবো, আমার স্ক্রিনে যদি সম্ভব হয় দেখাবার চেষ্টা করব। মানে এইটা হচ্ছে বাস্তব অবস্থা। দেখুন একজন পোস্ট করেছে এটি মৌলিক গবেষণা, তারপরে পরিষ্কার লেখা রয়েছে যে এক পুরুষের সঙ্গে ছিলেন, জানি না বাকি জীবন সুনিতা সমাজে মুখ দেখাতে পারবেন কিনা। আমরা হয়তো বিজ্ঞানের গর্বে তাকে অ্যাকসেপ্ট করব, কিন্তু মনে মনে তাকে কখনোই গ্রহণ করতে পারবো না। ভাবা যায় মানে এই যে অন্য আরেকজনের সঙ্গে দীর্ঘ তিনি মহাকাশে ছিলেন, মানে এই রকম করেও কেউ ভাবতে পারে। আমি বলছি এই পোস্টটাকে বর্জন করা যেত, তো মানে বাজারের উল্টো দিকে গিয়ে এই পোস্টটাকে বর্জন করা যেত, কিন্তু সেটাও করা হয়নি। একদিকে বাজার এটাকে ধারণ করবে বলে, এবং মানুষের মানসিকতা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটাও বোধহয় আমাদের সামনে চলে এসেছে এটার মধ্য দিয়ে। একদম পরিষ্কার। আমার আমার মনে হয় যেটা আপনি বলছেন এবং সঙ্গতভাবেই বলছেন, আমারও মনে হয় যে এই ধরনের বিষয়ে, এই ধরনের অর্বাচীন নানান ধরনের মন্তব্য সম্পর্কে আলোচনা করা মানে আমাদের যে মূল্যবান আলোচনার সময় সেটাকে একদম বোধহয় নষ্ট করা। একটা সময় এটাই মনে হয়। আর কারণ আহ এই যে ব্যাপারটা হচ্ছে, আজকাল এই সোশ্যাল মিডিয়া এসেছে, যে কোনো মানুষ যে কোনো কিছু লিখে দিচ্ছে। আমরা আগে বলতাম কথা বলতে ট্যাক্স লাগে না, এখন লিখতেও ট্যাক্স লাগে না, যা খুশি লিপ্ত লিখছে। ট্যাক্স ঠিক। এবং সেইটা নিয়ে আপনার এই মেন স্ট্রিম মিডিয়া তারা সেগুলোকে নিউজ করবে, ফ্ল্যাশ করবে, নানান রকম আহ মানে চাকচিক্য করে সেটাকে সামনে নিয়ে আসবে। এটা নিয়ে আমরা চর্চা করব, এই কথাটা ঠিক কিনা, এই কথাটা বেঠিক কিনা, মানে এমন একটা অন্তঃসার শূন্য বেঠিক কথা, সেটার পক্ষে বিপক্ষে সওয়াল করাটাও অন্তঃসার শূন্য আমার মনে হয়। ওটা নিয়ে মানে কথা না বলাই ভালো। তবে এখান থেকে একটা বিষয় আবার স্পষ্ট, যে কথাটা আপনি শুরু থেকে বলছিলেন, মিরাতুন্দিও বলছিলেন, যে আহ নারীর যে ভাবমূর্তি আমাদের পুরুষতান্ত্রিক সমাজ তৈরি করেছে, যে যে ভাবমূর্তিটা খুব ভয়ানক ভাবে বাজারি অর্থনীতির দ্বারাও পুষ্ট, সেই সেই ভাবনা চিন্তার থেকেই তো এই ধরনের কমেন্ট কেউ লিখেছে। যেই লিখেছে কোথায় বেরিয়েছে আমি পড়িনি, কিন্তু আসলে যদি ভিতরে গিয়ে আপাত এই যে সমস্ত অদ্ভুত অস্বাভাবিক কথা, এর পরের লেয়ারটাতে গিয়ে যদি দেখি, অর্থাৎ এখানে মহিলাদের একটা রোলকে ডিফাইন করা হচ্ছে। মহিলারা এটা করতে পারেন, মহিলারা এটা করতে পারেন না, মহিলারা এটা করলে রসাতলে যাচ্ছেন ইত্যাদি। আসল কথাটা তো ওইটা। অর্থাৎ ঘুরে ফিরে সেই পুরুষতান্ত্রিকতা, সেই মহিলাদের একটা স্টিরিও টাইপের জায়গাতে ফিরে যাওয়া। এটার থেকে মানুষ বেরিয়ে আসতে পারেনি, বাজারও চায় না মানুষ সেখান থেকে বেরিয়ে আসুক। এটা নিয়ে অনেক আন্দোলন রয়েছে, যে আলোচনা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমার আরেকটা কথা মনে পড়লো, বিশেষত যখন মোবাইল ফোনের কথাটা আসলো, এই সমস্ত যারা লিখছেন অনেকেই মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, এবং মোবাইল ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানান ধরনের কথাবার্তা সহজেই ছড়িয়ে পড়ছে। মোবাইল ফোন একটা প্রযুক্তি। আমরা ছোটবেলায় স্কুলে পড়তাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, মানে আসতো, রচনা লিখতে হতো। তো সেখানে চিরকাল আমরা শেষে রচনা লিখতাম লিখতে ঠিক। গিয়ে আমরা চিরকাল শেষে লিখতাম যে বিজ্ঞান কার হাতে পড়লো এবং কিভাবে ব্যবহৃত হলো। অর্থাৎ বিশেষত প্রযুক্তি, বিজ্ঞান আমরা চিরকাল বলতাম নিউট্রাল, নিরপেক্ষ। প্রযুক্তি নিরপেক্ষ নয়। প্রযুক্তি এক একজন মানুষ এক একটা তার বাজার তার স্বার্থে ব্যবহার করে। যদি প্রযুক্তি একটা জনহিতকর সরকার ব্যবহার করতে চায়, সে একরকম ভাবে ব্যবহার করবে। যারা ধর্মীয় গোঁড়া
মানুষ তারা যদি প্রযুক্তিকে ব্যবহার করতে চান আর একভাবে ব্যবহার করবেন। একটাই প্রযুক্তি, ধরুন মোবাইল ফোন, সেটাকে কিন্তু নানান মানুষ নানান ভাবে ব্যবহার করে নানান তাদের কাঙ্ক্ষিত এবং হয়তো আমাদের অনাকাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছতে পারেন। সুতরাং এই প্রযুক্তি কারা নিয়ন্ত্রণ করছেন, এর পিছনে রয়েছে বড় পুঁজি এবং বিশাল পরিমাণে কর্পোরেট পুঁজি। এই প্রযুক্তির নিয়ম, বিজ্ঞান এবং বিজ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা তো প্রচন্ড ব্যয় সাপেক্ষ, ব্যয়বহুল। বিজ্ঞান চর্চাতেও যদি আমরা আন্তর্জাতিক স্তরে দেখি, সেইখানেও পুঁজি ঢালেন বড় বড় কর্পোরেট হাউসরা। এবং সুতরাং বিজ্ঞানের ফলাফলটা করায়ত্ত করে তাদের কাঙ্ক্ষিত দিকে তারা যাতে লাভ করতে পারেন, তারা যাতে আরো বেশি পরিমাণে মানুষকে কন্ট্রোল করতে পারেন, সেই রকম ভাবে প্রযুক্তি এবং সেই রকম ভাবে ধরুন প্রচার, শুধু প্রযুক্তি না, প্রযুক্তি এবং প্রচার দুটোই চলে। তো এই দিকটাও খুব আমাদের এই আলোচনার প্রেক্ষিতে ইন্টারেস্টিং আমার মনে হয় মনে রাখা, যে প্রযুক্তি কখনোই নিউট্রাল অধিকাংশ ক্ষেত্রেই না। এবং অপবিজ্ঞান সেটা রয়েছে, ভালোভাবেই রয়েছে। আমি বহু শিক্ষিত মানুষকে দেখেছি, আমিও মীরাতুন্দির সঙ্গে সম্পূর্ণ একমত, যখন ধর্ম যার যার যে যার মতন ধর্ম মত পালন করবেন, তাতে কিন্তু কোনো কিছুই রসাতলেও যায় না, তাতে কোনো বিশাল কনফ্লিক্টও হয় না। কিন্তু যখনই সেটাকে আমরা এমন জায়গাতে নিয়ে যাচ্ছি যে মনে হচ্ছে একটা আগ্রাসী জায়গায় চলে আসছে, একটা কম্পিটিশনের জায়গায় চলে আসছে, সেটা খারাপ। আর অপবিজ্ঞান তো ছোট থেকে আমরা দেখতাম যে, জানি না এটা আমি আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে বলছি, এই রাজ্যে ছোট থেকে বড় হয়ে উঠেছি, তো একটা সময় দেখতাম যে বিজ্ঞান মনস্কতার চর্চাটা নিয়ে মানুষ গর্ব করতো, যে আমি বিজ্ঞান মনস্ক, আমি এই ধরনের মানে তুকতাক ঝাড় ফুঁক এ সমস্ত মানি না। নানান রকম বিজ্ঞান ক্লাব ছিল, বিজ্ঞান মঞ্চ এখনো আছে, তখনও আরো তারা বেশি পরিমাণে সক্রিয় ছিল। এবং মানুষ অপবিজ্ঞান বা কুসংস্কার, আরো ভালো করে বললে কুসংস্কারে যারা চর্চা করতেন, সেগুলোকে মনে করা হতো অশিক্ষা প্রসূত ইত্যাদি। এখন তো ব্যাপারটা সেরকম না, অত্যন্ত শিক্ষিত মানুষজন লেবু লঙ্কা গাড়িতে ঝুলিয়ে যাচ্ছেন, হ্যাঁ, বা গৃহপ্রবেশে একটা বিশেষ বিশেষ আচার আচরণ করছেন ইত্যাদি। এবং আরো লজ্জাজনক বলে যেটা আমার মনে হয়, এইটার একটা কোথাও যেন সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আমি যখন আমার বেশ কিছু শিক্ষিত বন্ধু বান্ধবদের মধ্যে আমরা একসাথে বসে গল্প করছি, তখন তারা এত স্বাচ্ছন্দ্যের সাথে নানান রকম কুসংস্কারের কথা বলছেন, পাঁজি পুঁথির কথা বলছেন, অ্যাস্ট্রোলজির কথা বলছেন, দিন ভালো যাওয়া দিন খারাপ যাওয়ার কথা বলছেন, যেগুলো আগে হয়তো আমরা বলতে, আমাদের ছোটবেলায় যখন আমরা বড় হয়ে উঠেছি, তখন যে ধরনের রাজনৈতিক সামাজিক এবং শিক্ষার পরিমণ্ডল ছিল, সেখানে বলতে আমরা লজ্জা পেতাম। সুতরাং এর থেকে এইটা আমার মনে হয় যে এই অপবিজ্ঞান বা কুসংস্কারের যে বাতাবরণ তৈরি হয়েছে, এটার পিছনে না একটা সামাজিক শিক্ষা, রাজনৈতিক শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষার একটা ভূমিকা আছে। আজকে সেই জায়গাগুলোতেও প্রচন্ড পরিমাণে অবক্ষয়, সেই জায়গাগুলোর প্রতিফলনটা, তার ছাপটা আমরা আমাদের জীবন চর্চার মধ্যে দেখতে পাচ্ছি। আগে যেটা আমরা করতাম না, এখন সেটা আমরা অবলীলায় করছি। সুতরাং আপনি আরেকটা অন্য শোয়ে বলছিলেন, সবাই মিলে আরো জোর জোর করে আমরা পিছনের দিকে হাঁটছি, দ্রুততার সাথে পিছনের দিকে হাঁটার চেষ্টা করছি। তাই আমাদের মতন দেশে করোনার ভ্যাকসিনও প্রথম আসে, কিন্তু তার আগে আমরা একসাথে সবাই মিলে থালা বাজাই, আর আমরা একসাথে আলো জ্বালাই, এবং এরকম আরো অনেক কিছু করি। শিক্ষিত মানুষরা পর্যন্ত সেটা, যাদের কোট আনকোট শিক্ষিত বলছি, তারাও করছেন, যারা অনেক পড়াশোনা করেছেন তারাও করছেন। একসাথে তারা ভ্যাকসিনটিও নিচ্ছেন। তারা শুধুমাত্র ধর্মীয় আচারটার উপরে সম্পূর্ণ নির্ভর করতে পারছেন না, ভ্যাকসিনটিও নিচ্ছেন। ভ্যাকসিনটার উপরও সম্পূর্ণ নির্ভর করতে পারছেন না, ধর্মীয় আচারটিও করছেন। কিন্তু এইগুলোর এইগুলোর বিপরীতে একটা বিজ্ঞান মনস্কতা তৈরি করতে গেলে একটা সার্বিক চর্চার প্রয়োজন। আর ব্যাপারটা শুধুমাত্র, যদি কেউ বলেন যে ঠিক আছে আমি দু চারটে আচার পালন করছি, তাতে তোমার অসুবিধাটা কি হচ্ছে, অসুবিধা পরিসংখ্যানগত ভাবে যদি আমরা দেখি, অসুবিধা হয়। আজকেও ডাইনি প্রথার নামে বহু নারী তারা আক্রান্ত হচ্ছেন। তারা আমি শহর ভারতের বাইরে, মানে শহরের নাগরিক সভ্যতার বাইরে গিয়ে বলছি, গ্রামান্তরে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ এখনো সর্পদংশনের পরে ডাক্তারের কাছে পৌঁছাচ্ছেন না। সেগুলো বিভিন্ন ধরনের কুসংস্কার, অপসংস্কার, অপবিজ্ঞানের ফলে হচ্ছে। এরকম হাজারটা উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে। সুতরাং ট্যাঞ্জেবল ক্ষতি যে হচ্ছে না এটা না, ট্যাঞ্জেবল ক্ষতিও হচ্ছে। কিন্তু সেই বিজ্ঞান চর্চাটা কোথায়? আজকে স্কুলেও তো সেই বিজ্ঞান চর্চার জায়গাটা দুর্বল হয়ে গেছে। একদম সর্বত্রই এই চর্চাটাকে দুর্বল করে দেওয়া হচ্ছে। আর ধর্মের যে সহনশীলতার কথা বলা হচ্ছে, সেই সূত্র ধরেই আমি মীরাতুন্দির কাছে আসবো। মীরাতুন্দি, একটা লেখার কথা আমার খুব মনে পড়ছে, অশোক মিত্র একটা লেখা পড়েছিলাম,
ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধে লিখেছেন যে ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায় বরাবর তো বিজ্ঞানের চর্চা করেছে, যুক্তির চর্চা করেছেন। একেবারে শেষ জীবনে তিনি যখন খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছেন, তার মৃত্যুর সময় প্রায় আগত, এই সময় অশোক মিত্র লিখছেন যে হঠাৎই তার হাসপাতালে দেখতে এলেন তার স্কুলের সময় একজন বন্ধু। সে একেবারে আধ্যাত্মিক মানুষ, সে খুব ভগবানে বিশ্বাস করে, সে খুব বয়স্ক মানুষ। অশোক মিত্র বলছেন যে আমাদের এরিয়ে, তিনি বলছেন কোথায় কোথায় ধূর্যটি, একেবারে মাথার কাছে বসে ধূর্যটি প্রসাদের মাথায় হাত দিয়ে তিনি বলছেন, ধূর্যটি এই সময় একটু ইষ্ট নাম করতে হয়, শান্তি পাবে। তখনও ধূর্যটি প্রসাদ বলছে একেবারে জ্ঞান শূন্য, তিনি মৃত্যুর একেবারে প্রান্তে পৌঁছে গেছেন, কিন্তু তখনও বিজ্ঞান চর্চার বোধটা তার মধ্যে রয়েছেন। অস্ফুটে তিনি বলছেন যে ঈশ্বর নেই, ভগবান বলে কিছু হয় না, এটা তখনও তিনি বলছেন। কিন্তু ধূর্যটি প্রসাদের বন্ধু, সেই বৃদ্ধ মানুষটি কানে ভালো শুনতে পারেন না, তিনি বলছেন যে ও কি বলছে আমি তো বুঝতে পারছি না, তোমরা ওকে একটু বোঝাও না, এই সময় একটু ইষ্ট নাম করতে হয়। অশোক মিত্র লিখেছিলেন যে সেই ভগবান বিশ্বাসী মানুষটার বিশ্বাস দেখে ভালো লেগেছিল, শ্রদ্ধা করতে হয়েছিল যে বন্ধুর যন্ত্রণা যাতে একটু উপশম হয়, সেই জন্য তার কাতর আহ্বান, এই সময় একটু ইষ্ট নাম করলে ও একটু শান্তি পাবে, ওর কষ্টটা একটু লাঘব হবে। কিন্তু আজ চোখের সামনে রাম রাম বলে যারা ত্রিশূল নিয়ে এগিয়ে আসছে, এবং অশোক মিত্র সময়ের পর আজ আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, ধর্মের এই ভয়ঙ্কর চেহারা, কোথাও মনে হয় না যে আমরা, যেটা একটু আগে উজ্জয়িনী বলছিলেন, পেছিয়ে যাচ্ছি, পেছিয়ে যাওয়ার প্রতিযোগিতায় ক্রমশই যেন সামিল হচ্ছি আমরা। একটা ব্যাপার যেটা মানুষই করে, আমার তো সমস্ত প্রাণীর মধ্যে মানুষ নিয়ে বড় সংশয় হয়। মনে হয় যে মানুষের মতন ক্ষতিকারক প্রাণী বোধহয় আর নেই। তার ক্ষমতা যেমন আছে, অনেক ব্যাপারেই তার আত্মশক্তির পরিচয় দিয়েছে, ঠিক তেমনই পাশাপাশি অপক্ষমতা, ওই বিজ্ঞান আর অপবিভাগ বিজ্ঞানের মতন অপক্ষমতা এত বেশি, সেই অপক্ষমতাই আজকে ভূতের মতন মানুষকে ভর করেছে বলে আমার মনে হয়। বিজ্ঞান মানুষই আবিষ্কার করেছে, মানুষকে অনেক অনেক দিয়েছে, মানুষের আবিষ্কার মানুষকে অনেক 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 উঁচুতে নিয়ে গেছে, আত্মসামর্থ্যে বিশ্বাসী করেছে। অন্যদিকে ধর্ম কাদের সহায়? বিজ্ঞানের মতন বিজ্ঞানীদের সহায় যেরকম হয় বিজ্ঞান, এবং বিজ্ঞান শুধু বিজ্ঞানীদের সহায়ক হয় না, সমস্ত মানুষের সহায়তা দেয়, সমস্ত মানুষকে একেবারে হাতে কলমে সহায়তা দেয়। ওটা শুধু বিশ্বাস দিয়ে আমি একটা জল পড়া খেয়ে নিলাম ওরকম না, রীতিমতো হাতে কলমে দেখিয়ে দিচ্ছে যে দেখো বিজ্ঞান তোমাকে এটা দিয়েছে। তো ফলে বিজ্ঞানের ভূমিকাটা এরকম। অন্যদিকে ধর্ম, সেটা সম্পূর্ণ তো, তাকে আমরা কখনো হাতে কলমে সেভাবে পাই না। হাতে কলমে আমাদের জীবনে ধর্ম সহায়ক হয়ে উঠছে এটা দেখি না। শুধুমাত্র আমি এইটুকুতে এখনো আমি আটকে থাকি যে অসহায় মানুষের একটা হাতিয়ার, যে মানুষটা মানুষেরই হাতে মার খাচ্ছে, এটা এটা আমাকে খুব ভাবায়। মানুষের যাকে মারটা দিচ্ছে, খাচ্ছে, সে কিন্তু সেই মানুষের প্রতি তার কোনো ক্ষোভ আসছে না, সে বুঝতে পারছে না যে তাকে ওই মানুষটাই ক্ষতি করছে, সে তখন মনে করছে আমি অসহায় এবং ঈশ্বরকে ডাকছে, ভগবানকে, আল্লাহকে ডাকছে। সুতরাং আমার কাছে মনে হয় ধর্ম ব্যাপারটা, ধর্ম বিশ্বাস ব্যাপারটা অসহায় মানুষের অবলম্বন। অসহায়তাটা যখন চলে যাবে, এই আজকে যদি সুনিতা উইলিয়ামস যদি একেবারে এত অসহায় অবস্থার মধ্যে পড়তেন যে আর ফিরতে পারছেন না, তখন মানুষ সবাই আল্লাহ ভগবান আল্লাহ ভগবান করতে শুরু করে দিতেন, বা জিসাস রক্ষা করো বলতে। তো খুব ঠিকই আছে, বিজ্ঞান পারলো না, মানুষ পারলো না, মহাকাশ যান যেটা ছিল সেটা বিকল হয়ে গেল, ফিরতে পারলেন না, বিজ্ঞান ব্যর্থ হলো। তো সেই ব্যর্থতার জন্য বিজ্ঞানের কোনো দায় নেই, মানুষ পারেনি, মানুষ বিজ্ঞানকে সেভাবে ব্যবহার করতে পারেনি। সেই অসহায়তার জায়গায় ঢুকে পড়ে ধর্ম, ঢুকে পড়ে ঈশ্বর, আল্লাহ, জেসাস, এসব, যীশু খ্রিস্ট টিস্ট এসব। তো আমার যেটা মনে হয়, ধর্ম ধর্মের জায়গায় থাকুক, অসহায় মানুষের অবলম্বন হয়ে থাকুক, অসহায়তাটা তার চলে গেলে সে যদি ওই অবলম্বনটা ছেড়ে দেয়, তাতে কারো কোনো ক্ষতি নেই, তারও ক্ষতি নেই, অন্যেরও ক্ষতি নেই, এটাই হওয়ার কথা। বিজ্ঞান প্রচুর দিয়েছে, দিয়ে যাচ্ছে, দেওয়ার অন্ত নেই,
আরো কত যে দেবে তার ঠিক নেই, হয়তো বেশি বেশি হয়ে যাচ্ছে। এমন মানুষ আত্মস্পর্ধী হয়ে যাচ্ছে যে বিজ্ঞানের বলে সব করে ফেলবে, এরকম করতে গিয়ে নষ্ট করে ফেলছে। এটা মানুষের দোষ, বিজ্ঞানের দোষ না। এবারে যেখানে অসুবিধাটা মানুষকে ক্ষতিকারক প্রাণী আমি বলছিলাম ওই জন্যই, অসুবিধা হচ্ছে ধর্ম আর বিজ্ঞানের মধ্যে, ধর্ম এক জায়গায় বিজ্ঞান এক জায়গায়, তাদের নিজেদের মধ্যে তারা দুজন নির্বিরোধী, নিজেদের মধ্যে কোনো বিরোধিতা নেই। বিজ্ঞানী বলে না যে ধর্মকে শেষ করে দাও, ধর্ম বলে না যে বিজ্ঞানকে আমি উঠতে দেব না। কিন্তু মানুষেরই হাতে, বিজ্ঞান আর ধর্ম দুটোই মানুষের হাতে। মানুষ কি করছে, দুটোকে লড়িয়ে দিচ্ছে। ধর্মকে এমন ভাবে ব্যবহার করছে, বিজ্ঞান ভুলিয়ে দিচ্ছে, এবং মানুষকে হিন্দু মুসলমান খ্রিস্টান, হিন্দু মুসলমানের ব্যাপারটা এটাও একটা ভাববার বিষয়। এত ধর্ম থাকতে শুধু হিন্দু মুসলমানের মধ্যেই লাগিয়ে দেওয়ার ব্যাপারটা এই ধর্মবাদীরা কি করে করে, এটাও একটু আলোচনা করে দেখো তো বুদ্ধিবাদী মানুষরা তারা কিছু বার করতে পারেন কিনা, যে এত ধর্ম আছে, 100-র বেশি ধর্ম আছে পৃথিবীতে, খালি হিন্দু আর মুসলমানের মধ্যে এটা সুন্দর ধর্মবাদীরা লাগিয়ে দেয়। এক্ষেত্রেও সেই করার চেষ্টা চলছে। এখানেও এদেশে তো বাজার আছে, একদমই মিরাজুদ্দিন, এদেশে তো বাজার আছে, হিন্দু মুসলমান দ্বন্দ্বের একটা বাজার আছে, রাজনীতিটা সেই বাজারে তাদের ব্যবসা চালান আর কি। এই দুটি বিশ্বাসী মানুষ, দুটো ধর্ম বিশ্বাসী মানুষ কাছাকাছি জীবনযাত্রা যাপন করে তো কাছাকাছি থেকে, সেই জন্য, এবং সংখ্যায় দুটো 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 ধর্ম বিশ্বাসী মানুষের সংখ্যাটাও খুব বেশি কম বেশি নয়। যেমন খ্রিস্ট ধর্মাবলম্বী দেখা যাবে আমাদের দেশে, ভারতবর্ষে হিন্দু মুসলমানটাই বেশি হয়, তো বেশি হয় বলতে আমরা অন্তত ভুক্তভোগী, কিন্তু সেখানে দেখা যায় যে আর বাকিদের খুব একটা গণ্য করার মতো নয়, সংখ্যায় গণ্য করার মতো নয়, সেই জন্যই বোধহয় লাগে না, মনে হয় দুটোকে লাগিয়ে দেওয়া হয়। তো এখানে প্রশ্নটা হচ্ছে ধর্ম আর বিজ্ঞানের মধ্যে কোনো হাতাহাতি নেই, থাকার কথা নয়, যে যাকে অবলম্বন করে করুক না। আমি তো তাই মনে করি, আমি বিজ্ঞানের উপর ভরসা করব, তাতে কার কিসে আপত্তি? আমি ধর্মের উপর ভরসা করব, কার তাতে আপত্তি? আমার ব্যক্তিগত ব্যাপার এটা, তাই না? কিন্তু ধর্ম আর বিজ্ঞানের মধ্যে হাতাহাতি লাগিয়ে দেওয়া, এই দেখো বিজ্ঞান কাবু হয়ে পড়েছে, এখানে এবারে ধর্ম ছাড়া গতি নেই, আল্লাহ ভগবান ছাড়া গতি নেই। এ কারা করে? ও ধর্মও করে না, বিজ্ঞানও করে না, করে মানুষ। সুতরাং মানুষ নামক প্রাণীটা না বড্ড ক্ষতিকারক প্রাণী। তার হাতে যা তুলে দেবে, ওই শিশু যেরকম বহুমূল্য খেলনা বুঝতে পারে না, ভেঙে ফেলে, মানুষ নিজেই যেটা গড়ে সেটাও ভেঙে ফেলে, এবং নিজে যেটা গড়ে না অন্যেরা হাতে তুলে দেয় সেটাও নষ্ট করে ফেলে। মানুষের মতন ক্ষতিকারক প্রাণী এবং আত্মধ্বংসী প্রাণী আর নেই, আত্মঘাতী প্রাণী সেটা চলছে মনে হয়। সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে সেটা খুব মানে লক্ষ্য করার মতন বিষয়। শেষ কথা বলবো, তুমি যে এটা দেখালে, এটা বাংলাদেশ থেকে প্রচারিত হচ্ছে, এবং ভাবনাটা এরকম যে যতই যাই সাফল্য অর্জন করুক না কেন, কিন্তু মেয়ে একজন পুরুষের সঙ্গে এতদিন ধরে ছিল, ইচ্ছা করে ছল করে কিসব মানে যন্ত্রপন্ত্র বিকল করে দিয়ে 9 মাস একসঙ্গে কাটিয়েছে, এই ধরনের কথা উঠেছে। অর্থাৎ আমার বক্তব্য, আমি তো নিজেকে মানুষ বলে মনে করি, মেয়ে বলে ভাবতেই ইচ্ছে করে না। একটা মানুষ পরিচয়, তার জন্ম পরিচয়, সে মানুষ হয়েই জন্মেছিল, তারপর তাকে স্ত্রী পুরুষ হিন্দু মুসলমান এরকম সব ভাগ করা হয়েছে। একদম হ্যাঁ, মানুষ পরিচয়টা তার আসল। কিন্তু মেয়েদেরকে অন্দরমহলের একটা বৃত্ত গণ্ডি বেঁধে দেওয়া হয়েছিল, সেই গণ্ডির মধ্যে থাকার জন্য তার মানুষ পরিচয়টাকে কিছুতেই মেয়েরা সেই পরিচয় দেওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে দেওয়া হয়নি। সুনিতা উইলিয়ামস সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন, তারপরেও তার চরিত্রে কলঙ্ক লেপন করার চেষ্টা, শুধুমাত্র কি কোথায়, তার যে সঙ্গী ছিলেন, বিচ বোধহয় নাম না ব্রুচ, নামটা আমি ভুলে যাচ্ছি, যে সঙ্গীটি খুব অন্যতম বন্ধুর মতো ছিলেন, তার উপরে তো কলঙ্ক লেপন করা হলো না। দুজনেই তো সাফল্য অর্জন করেছেন, দুজনেই তো মহাকাশ অভিযানে গেছেন, দুজনেই ফিরে এসেছেন। হলো সুনিতা উইলিয়ামসের সম্পর্কে চরিত্রে কলঙ্ক লেপন, কারণ মেয়ে বলি, লিঙ্গ পরিচয় মেয়ে, একদম। তাহলে এদের আর মানুষ পরিচয়ে পরিচিত হওয়ার মতন পরিসর আর কিছুতেই দেওয়া হবে না। এটাই মনে হচ্ছে আজকে এই সংকীর্ণতা থেকে আমরা মুক্ত হই। মেয়ে
যত উপরেই উঠুক না কেন সে মেয়ে, আর তার দেহটাই যৌন আকর্ষণের বিষয়, পুরুষের কাছে সেটাই ভোগ্য, সেই দেহের বাইরে তাকে উঠতে দেওয়া হবে না। এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অত্যন্ত নগ্ন হয়ে দেখা দিল এই ঘটনায়। এই নগ্নতা আমি মনে করি যে আবৃত হওয়া দরকার। মানুষের এই নগ্নতা তাদের জন্য লজ্জার, পুরুষ নামক মানুষের জন্য লজ্জার। একদম। আমি আলোচনা একেবারে শেষে চলে এসেছি, বিজ্ঞান এবং অপবিজ্ঞান বাজার। উজ্জয়িনীর কাছে জানতে চাইবো, উজ্জয়িনী, এটাকে অতিক্রম করে সত্যি আমাদের বিজ্ঞানের সাথে, আপনি পরিষ্কার বলেছেন যে বিজ্ঞান অভিশাপও নয়, আশীর্বাদও নয়। বিজ্ঞানকে যেভাবে আমরা কাজে লাগাবো, সেই কাজে লাগানোর চেষ্টাটাই কোথাও হবে। এই কাজে লাগানোর ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা না থাকলে, কারণ বাজার কিংবা যারা এটাকে ব্যবহার করবার ক্ষমতা আছে যারা, তাদের নিজেদের মতো করে তারা ব্যবহার করবে। সাধারণ মানুষের বোধহয় আরেকটু এ বিষয়ে সচেতন হওয়ার দরকার আছে, তাই তো? আশীর্বাদ হিসেবেই এসেছে বিজ্ঞান। কে যেটা আমরা বলছি প্রয়োগ, বিজ্ঞান থেকে আমরা যখন অ্যাটম বম বানাচ্ছি এবং তার প্রয়োগ করছি, সেটা তখন অভিশাপের একদম। মতন মানব জাতির উপরে নেমে আসছে। বিজ্ঞানের যে অ্যাটম ইত্যাদি, ওইগুলো তো অভিশাপ আমি বলতে পারি না। তো একইভাবে আজকে মানুষকে সবার আগে শিক্ষিত এবং সচেতন হতে হবে। এই যেটা মীরাতুন্দিও বললেন, বিভেদ তো ধর্ম বনাম বিজ্ঞান নয়। ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় অপবিজ্ঞান এবং কুসংস্কার, ধর্ম বনাম কুসংস্কার, এই বিষয়টা আমার মনে হয় আলোচনা হওয়া। আপনার আজকে সময় কম, তবে এটা নিয়ে আরো দীর্ঘ আলোচনা হতে পারে। ধর্মের নামে কি কি ধরনের কুসংস্কারের মধ্যে মানুষ পড়ছে। এবং আরেকটি কথা হচ্ছে যে মানুষ যে অসহায় মানুষের অবলম্বন, যেটা মীরাতুন্দি বলছেন এবং সম্পূর্ণ একমত, কিন্তু সেইটাও তো সেই এক ধরনের বাজারি একটা অভিমুখ। কারণ মানুষকে ওইভাবে ভাবতেই দেওয়া হচ্ছে না যে তোমার এই দুর্গতির জন্য আরেকটি পরিকল্পনা। মানুষ দায়ী। তোমার এই দুর্গতির জন্য সবসময় তুমি ভাবো যে আমার নিয়তি, তোমারই নিয়তি দায়ী, তুমি আগের জন্মে কিছু খারাপ কাজ করেছিলে, এই জন্মে, পরবর্তী জন্মে বা স্বর্গে গিয়ে তুমি তার পুরস্কৃত হবে ইত্যাদি ইত্যাদি, তুমি এই জন্মে তার প্রতিবাদ করো না। এই মানুষকে প্রতিবাদহীন করে তোলা, মানুষকে আরো বিজ্ঞান অভিমুখী না করে করে যাতে মানুষ হয়ে না ওঠে, প্রশ্ন না করে, এই দিকগুলোর ক্ষেত্রেও যারা ধর্মেরও ওই বিজ্ঞানের মতনই, ধর্মের ভালো প্রয়োগ হলে ভালো, ধর্মের যেখানে অপপ্রয়োগ হয়, সেটা বাজার করুক বা কোনো মানুষ করুক বা কোনো রাজনৈতিক দল করুক, যেখানেই ধর্মের প্রয়োগটা সংকীর্ণ স্বার্থে হচ্ছে, সেখানেই ধর্ম মানুষের মধ্যে হানাহানি, বিভেদ সৃষ্টি করছে। মানুষের যে সাম্যের চেতনা, ঐক্যের চেতনা, সেখানে একটা পাঁচিল তুলছে। তার উপরে উঠতে মানুষকে আরো এটা নিয়ে অনেক চর্চা করতে হবে। ধর্ম, কুসংস্কার, বিজ্ঞান, অপবিজ্ঞান, এই বিষয়গুলো চর্চার বিষয়। আপনি একটা আজকে আলোচনা সভার আয়োজন করেছেন, আপনাকে আবার ধন্যবাদ। তবে নিয়মিত এ ধরনের আলোচনা বিভিন্ন ভাবে বিভিন্ন স্তরে হওয়া দরকার। একদম। মীরাতুন্দি, একদম শেষে আপনার প্রতি এক কথা। আমার একটা কথা মনে হচ্ছে, আমার দৈর্ঘ্য খুব কম, খুবই খাটো মানুষ, ছোটখাটো মানুষ। তা আমি যদি একটা লম্বা মানুষের মাথাটা কেটে দেওয়ার পরিকল্পনা করি, আর সেই লম্বা মানুষের হাতটা ধরেই একটা কিছুর ওপরে উঠে দাঁড়িয়ে তার মাথাটা কাটবো, বলে আমার হাতটা একটু ধরো, তো আমি এটার উপর উঠে দাঁড়িয়ে তোমার মাথাটা কাটবো। তো ধর্মবাদীরা তারা সেটাই করছে। তারা যে এত ধর্মের প্রবল জয়, সুনিতা উইলিয়ামস যদি আজকে কিছু হতো, বলতো যে এই যে অপকর্ম করছিল ভেতরে দুজনে মিলে, ওই জন্যই এরকম ঘটেছে। তো এই যে প্রবল ধর্মবাদিতা প্রকাশটা করছে কিসের মাধ্যমে, প্রচার করে দিচ্ছে কিসের মাধ্যমে, মানুষের কাছে যাচ্ছে তারা কিসের মাধ্যমে? বিজ্ঞানের একদম মাধ্যমে। বিজ্ঞানের মাধ্যমে। একদম বিজ্ঞানকে ব্যবহার করেই অপবিজ্ঞানের প্রসার খুব মারাত্মক আর কি। এটা নিয়ে বিজ্ঞানের বোধহয় বিরুদ্ধতা করছে। বিরুদ্ধতা করা, বিজ্ঞানের সাহায্য নিয়ে বিজ্ঞানের বিরোধিতা করা। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কথা শুনলেন। আমরা বারবার এই বিষয়গুলোকে সামনে আনবো, কারণ এটা আমাদের দায়। বিজ্ঞান কিংবা ধর্ম, তাদের কোনো সত্তা নেই, তারা সত্তা নিরপেক্ষ, কিন্তু তাদের যেভাবে ব্যবহার করা হচ্ছে, যেভাবে সংকীর্ণ স্বার্থে, নিজেদের গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা হচ্ছে, বাজারের স্বার্থে ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়ে মানুষকে সচেতন করবার প্রয়াস আমরা বারবার রাখবো। এটা আমাদের দায়।